শরীয়তপুরে ২৮ ঘন্টা পর হাসপাতালে শৌচাগারে পাওয়া গেল রোগীর মরদেহ, দায়িত্বে অবহেলার অভিযোগ। সুনামগঞ্জে উজানের পানি নেমে ভাটি অঞ্চল প্লাবিত, কুড়িগ্রাম ও জামালপুরে এখনো পানিবন্দী ৩.৫ লাখ। বারবার বন্যার কারণে সিলেটে কমেছে পর্যটক, পাহাড় ধসের আতঙ্কে খাগড়াছড়িতেও যেতে চায় না অনেকে। চালের বস্তায় দাম ও উৎপাদনের তারিখ লিখছেন না কুষ্টিয়ার মিলাররা, ২.৫ মাসেও কার্যকর হয়নি নির্দেশনা। স্বাগত সমগ্র বাংলাদেশে, আপনাদের সাথে আছে আমি রাকিব আহমেদ। শিরোনাম জানাচ্ছিলাম, এবার যাব পুরো খবরে। শরীয়তপুরে নিখোঁজের ২৮ ঘন্টা পর সদর হাসপাতালের শৌচাগার থেকে বাবুল ব্যাপারী নামে এক রোগীর মরদেহ উদ্ধার করা হয়েছে। শনিবার সকালে ময়নাতদন্ত শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করেছে পুলিশ। ঘটনা তদন্তে কমিটি গঠন করেছে হাসপাতাল কর্তৃপক্ষ। গত বৃহস্পতিবার দুপুরে বাবুল ব্যাপারী নামে মাঝবয়সী কৃষক শ্বাসকষ্ট ও হৃদরোগ নিয়ে শরীয়তপুর সদর হাসপাতালের জেনারেল বিভাগে ভর্তি হন। রাতে পরিবারের স্বজনরা হাসপাতালের শয্যায় তাকে দেখতে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন। অনেক খুঁজেও তাকে না পেয়ে শুক্রবার বাড়ি ফিরে যান তারা। শনিবার সকাল ৯টার দিকে হাসপাতালের পুরুষ ওয়ার্ডের টয়লেটের প্রথম কক্ষ থেকে তার মরদেহ উদ্ধার করে হাসপাতাল কর্তৃপক্ষ। পরে ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করে পুলিশ। স্বজনদের অভিযোগ, দায়িত্বে অবহেলার কারণে রোগী মৃত্যুর ঘটনা ঘটেছে। সিস্টারেরা কয় যে আমের ছেলে পান না, সকালবেলা ছেলে পান না, তাই এখানে বয়ে রেছেন কামের জান গিয়া। আমার মা কয় আমি আমার ছেলে পাই না, আমি জানকেই। রাত ২টার পর থেকে যে রুগী আমার নিখোঁজ হয়ে গেছে, তার মাকে কেন বলা হয়েছিল যে আপনার রুগী যখন নাই তাহলে আপনি এখানে থেকে কি করবেন, আপনি চলে যান। তবে এ অভিযোগ মানতে নারাজ হাসপাতাল কর্তৃপক্ষ। ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত কমিটি গঠনের কথা জানিয়েছে তারা। যারা আছে তদন্ত কমিটি করে যে কারা কারা এটার সাথে মানে কার কার ডিউটি ছিল এবং আমাদের কি করণীয় ছিল, আমরা কি করি নাই এবং কার কারা এটা দোষী, সেই ব্যাপারে আমরা যদি তদন্ত কমিটি করে সেই অনুযায়ী তদন্ত রিপোর্ট অনুযায়ী আমরা ব্যবস্থা নিব। এই ঘটনায় ভুক্তভোগী পরিবার অভিযোগ করলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে পুলিশ। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। পাহাড়ি ঢল ও বৃষ্টি কমায় সিলেট অঞ্চলে বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হয়েছে, তবে বেশিরভাগ নদ নদীর পানি এখনও বিপদসীমার উপরে থাকায় সুনামগঞ্জের কিছু নতুন এলাকা প্লাবিত হয়েছে। এছাড়া জামালপুর ও সিরাজগঞ্জে বন্যা পরিস্থিতির উন্নতি হয়েছে, তবে বন্যা দুর্গত এলাকায় দেখা দিয়েছে বিশুদ্ধ পানি ও খাবার সংকট। ৩ দফা বন্যায় বিপর্যস্ত সিলেটের ১৩ উপজেলা থেকে ধীরে ধীরে নামছে বন্যার পানি। তবে জেলায় এখনও পানিবন্দী অন্তত ৫ লাখ মানুষ। বিভিন্ন আশ্রয়কেন্দ্রে অবস্থান করছেন ৯,০০০ বানভাসী। গরদর অবস্থা তো প্রচুর দিকে আমরা ভাঙি ডিঙে গেছে, গীত না আসছে বাসন বাসন যেতে সব তো বন্যা লিয়া গেল স্থানীয়। আমরা খুব অসুবিধা করি, বাচ্চা চলে তাকে আর বুঝছো নি, সরকার তো কোনো খানিবিনিও পাই না। রাত থেকে বৃষ্টি না হওয়ায় সুনামগঞ্জে পানি কমছে, তবে ভাটির দিকে পানি নামায় বিশ্বম্ভরপুর ও তাহিরপুর উপজেলার নিম্নাঞ্চল নতুন করে প্লাবিত হয়েছে। সড়ক তলিয়ে যাওয়ায় তাহিরপুর সুনামগঞ্জ যোগাযোগ বিচ্ছিন্ন রয়েছে। দীর্ঘস্থায়ী বন্যায় জীবিকা সংকটে পড়েছে সাধারণ মানুষ। ২-৩ হাত বাড়ছে না, আবার ২-৩ হাত কমছে, আবার আপনার মনে করেন আর্ধেক বাড়ছে। ভাড়ার পথে মনে কখনো বর্তমানে গদ্দরের মতন আছে। গরুর তো মনে করেন খের যেটা আছে দ্বিতীয় বন্যা একবারে নষ্ট করে গেছে। কুড়িগ্রামের সার্বিক বন্যা পরিস্থিতি অপরিবর্তিত থাকলেও নতুন করে বাড়ছে দুধকুমার ও ধরলা নদীর পানি। জেলায় পানিবন্দী ১ লাখ মানুষ। দুর্গত এলাকায় দেখা দিয়েছে বিশুদ্ধ পানি ও খাবার সংকট। খাট তলে গেছে, ৪ খেনকের পেটকের উপরে খাট থুসি, তা ওই ডাসা ডাসা পানি কোনো মতে এত বসে থাকি। গরু আছে বাড়ির তলে গেছি, গরু ধরি বান্ধত আসছি আর কি। জামালপুরে কমেছে যমুনার পানি, তবে জেলার ২.৫ লাখ মানুষ এখনো বন্যা কবলিত। সিরাজগঞ্জেও বন্যা পরিস্থিতি কিছুটা উন্নতি হয়েছে, তবে এসব এলাকায় গোখাদ্য ও বিশুদ্ধ পানির সংকটে মানুষ। নাই কামাই অনেকই করতে আছে, ঘরে একবার সাফ করে আবার পানি ওঠে, আবার অনেক ঝামেলার মধ্যে আছে। বাথরুম টাথরুম মনে করেন যে কিছুই নেই, খুবই কষ্ট হয়ে গেছে, তলায় গেছে গা। এখন যাই হোক মনে করেন ওইভাবেই আছি, কষ্টই আছি। এদিকে রাজবাড়ীর দৌলতিয়া পয়েন্টে শনিবার সকালে পদ্মা নদীর পানি বিপদসীমার ৪ সেন্টিমিটার উপরে রেকর্ড করা হয়। সাদেকুর রহমান সিদ্দিকী, ইন্ডিপেন্ডেন্ট নিউজ।
কুড়িগ্রাম, সিরাজগঞ্জ, জামালপুর সহ এবারের বন্যায় 5 জেলার অন্তত 50 লাখ মানুষ প্রত্যক্ষ ও পরোক্ষভাবে দুর্গত অবস্থায় রয়েছে বলে জানিয়েছে বিশ্ব খাদ্য কর্মসূচি WFP। শুক্রবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে তথ্য জানিয়েছে সংস্থাটি। বিজ্ঞপ্তিতে বলা হয়, যমুনা অববাহিকায় বন্যা দেখা দিয়েছে, অনেককে ঘরবাড়ি ছেড়ে অন্য জায়গায় থাকতে হচ্ছে। এছাড়া খাবার ও নিরাপদ পানির অভাবে ভুগছে অনেকে। তাদের সুরক্ষায় আগাম পদক্ষেপ নিয়েছে WFP। ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর উপর বন্যার প্রভাব প্রশমিত করতে নানা পদক্ষেপ নেওয়া হয়েছে। এরই মধ্যে 81,000-এরও বেশি পরিবারকে 5,000 টাকা করে সহায়তা দেওয়া হয়েছে। কার্যক্রম চালাতে $1.32 লাখ তহবিল ঘাটতি পড়েছে। এই অবস্থায় ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর সহায়তায় দাতা সদস্যদের এগিয়ে আসার আহ্বান জানিয়েছে WFP। পাহাড়ি ঢল ও বৃষ্টিতে 3 দফা বন্যায় ধস নেমেছে সিলেটের পর্যটন খাতে। বন্যার তীব্রতা বাড়ায় বেশ কিছুদিন বন্ধ ছিল সব পর্যটন কেন্দ্র। গত 2 মাসে ব্যাপক হারে কমেছে পর্যটকদের আনাগোনা। এছাড়া খাগড়াছড়িতে ভারী বৃষ্টিতে বেশ কয়েকটি পাহাড় ধসের ঘটনার জেরে কমেছে পর্যটকদের আগমন। চা বাগান, জলাবন, স্বচ্ছ নদীর পানি আর হাওর বাওরের টানে সিলেট অঞ্চলে বছর জুড়েই থাকে পর্যটকদের আনাগোনা। তবে চলতি বছরে 3 বার বন্যার কবলে পড়ে সিলেট অঞ্চলের 3 জেলা। দফায় দফায় বন্যায় এই অঞ্চলের পর্যটন খাতে ধস নেমেছে। বন্যায় একাধিকবার বন্ধ হয় জাফলং, বিছানাকান্দি, রাতারগুল সহ বিভিন্ন পর্যটন কেন্দ্র। ব্যবসায়ী নেতারা জানিয়েছেন, কয়েক দফা বন্যায় সিলেটের পর্যটন খাতের ক্ষতি প্রায় 500 কোটি টাকা। পর্যটন রিলেটেড যে ক্ষয়ক্ষতির পরিমাণ হয়েছে, আমি মনে করি এখানে 500 কোটি টাকার কম হবে না। 500 কোটি টাকার উপরেই হতে পারে। তারপরেও আমি বলতে চাই যে এই ক্ষয়ক্ষতির পরিমাণ এক্স্যাক্টলি বলাটা খুব কঠিন। পার্বত্য জেলা খাগড়াছড়ির পর্যটন কেন্দ্রগুলোতেও গত 2 মাসে কমেছে দর্শনার্থী। হঠাৎ বন্যা ও পাহাড় ধসে সড়কে যোগাযোগ বিচ্ছিন্ন হওয়ার ঘটনায় আগের মতো আসছেন না পর্যটকরা। ভারী বর্ষণের কারণে পাহাড় ধস হয় এবং বিভিন্ন জায়গায় পানিবদ্ধতার সৃষ্টি হয়। এতে করেই পর্যটকদের একটা আতঙ্ক সৃষ্টি হয়। প্রচুর পরিমাণে বৃষ্টিপাতের কারণে খাগড়াছড়িতে পাহাড় ধসের সৃষ্টি হয়েছে, যার কারণে আমাদের এখানে যারা পর্যটক রয়েছে, খাগড়াছড়িগামী যেসব পর্যটক রয়েছে, তারা খুবই আতঙ্কিত। প্রাকৃতিক দুর্যোগে বিপাকে পড়েছেন রাঙামাটির হোটেল মোটেলের ব্যবসায়ীরা। তবে সম্প্রতি পর্যটকদের আনাগোনা কিছুটা বাড়ায় ক্ষতি কাটিয়ে ওঠার আশা তাদের। সোহেলি জাহান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। এ বিষয়ে আরো জানাতে সিলেট ও খাগড়াছড়ি থেকে যুক্ত হয়েছেন সহকর্মীরা। শুরুতে সিলেট থেকে জানাবেন সহকর্মী রানা মজুমদার। রানা, দফায় দফায় বন্যায় বিপর্যস্ত সিলেট, পর্যটন খাতে কি প্রভাব পড়ছে, এই সংশ্লিষ্টরা কি বলছেন? দেখুন, আপনি জানেন যে প্রথম দফা, দ্বিতীয় দফা, এরপর তৃতীয় দফার মতো কিন্তু সিলেট বন্যা কবলিত হয়েছে এবং এই 3 দফায় বন্যা আক্রান্ত হওয়ার কারণে সিলেটের পর্যটন খাতে কিন্তু ব্যাপক ধস নেমেছে বলে জানিয়েছেন এই খাত সংশ্লিষ্টরা। আমরা কথা বলেছিলাম সিলেট চেম্বার অফ কমার্সের যিনি সভাপতি রয়েছেন তার সঙ্গে। তিনি যে বিষয়টি আমাদেরকে জানিয়েছেন যে এই যে 3 দফা বন্যায় কবলিত হওয়ার কারণে সিলেটের পর্যটন খাতের যে ব্যবসা রয়েছে সেই ব্যবসায় কিন্তু প্রায় 500 কোটি টাকার উপরে ক্ষতি হয়েছে বলে তিনি ধারণা করছেন। পাশাপাশি এই বন্যা কবলিত হওয়ার কারণে যারা ক্ষুদ্র ব্যবসায়ী রয়েছেন তারা বেশিরভাগ ক্ষেত্রেই আসলে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছেন বলে তিনি উল্লেখ করেছেন। আমরা সিলেটের যে পর্যটন স্পটগুলো রয়েছে সেগুলোতে আমরা গিয়েছিলাম, পাশাপাশি সেখানকার যারা ব্যবসা করছেন ক্ষুদ্র ব্যবসায়ী তাদের সঙ্গে আমরা কথা বলেছিলাম। তারা যে বিষয়টি আমাদেরকে জানিয়েছেন যে অনেক ক্ষেত্রে তারা কিন্তু প্রথম দফা এবং দ্বিতীয় দফায় যখন বন্যা কবলিত হন তখন তারা সেই ক্ষতিটি পুষিয়ে তারা কিন্তু আসলে ব্যবসা দাঁড় করানোর চেষ্টা করেছিলেন। তবে 3 দফা বন্যায় আক্রান্ত হওয়ার পর তারা কিন্তু সেই ক্ষতি আর পুষিয়ে ওঠা তাদের পক্ষে সম্ভব হয়নি বলে তারা বলছেন। পাশাপাশি তারা বলছেন তারা যে লোন নিয়েছিলেন বিভিন্ন ব্যাংক থেকে কিংবা আর্থিক প্রতিষ্ঠান থেকে সেটিও আসলে পোষানো সম্ভব হবে কিনা সেটিও এখন তাদের কিন্তু একটি দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে। পাশাপাশি আমরা কথা বলেছিলাম যারা হোটেল ব্যবসার সঙ্গে জড়িত রয়েছেন তাদের সঙ্গে, হোটেল এবং রিসোর্ট যারা ব্যবসা করছেন
তাদের সঙ্গে আমরা কথা বলেছিলাম। তারা যে বিষয়টি বলছেন যে আসলে ঈদের মৌসুমে কিংবা বর্ষার মৌসুমে যে ধরনের মানুষের আনাগোনা হয় সিলেটে, এবার কিন্তু বন্যার কারণে সেভাবে পর্যটকের আনাগোনা কিন্তু এবার হয়নি, এবং সেই কারণে কিন্তু অনেক রুম, অনেক হোটেল, অনেক মোটেলের কিন্তু রুমগুলো খালি রয়ে গেছে, এবং তারা যেভাবে আশা করেছিলেন যে এই মৌসুমে ব্যবসা করবেন সেটি কিন্তু আশানুরূপ হয়নি বলে তারা দাবি করছেন। সবকিছু মিলিয়ে 3 দফা বন্যার কারণে সিলেটের পর্যটন খাত সংশ্লিষ্ট যে ব্যবসায়ীরা রয়েছেন, যে ব্যবসা রয়েছে, সেগুলো ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে, এবং বলা যায় যে এক প্রকারে ধস নেমেছে সিলেটের পর্যটন খাতে। জি রানা, আপনি সাথেই থাকবেন। এবার খাগড়াছড়ি থেকে যোগ দেবেন সহকর্মী সমীর মল্লিক। সমীর, খাগড়াছড়ি একটি জনপ্রিয় পর্যটন স্থান, তবে পাহাড় ধসের সংখ্যায় পর্যটক সংখ্যা কমছে, কতটা প্রভাব পড়েছে এতে আসলে? দেখুন, ভরা বর্ষার যে পাহাড়ের যে অপার্থগুলো, বিশেষ করে সবুজ পাহাড় এবং মেঘ দেখার জন্য কিন্তু আমরা দেখেছি বছরের অন্যান্য সময়গুলোতে এখানে পর্যটকদের আগমন থাকে অনেক বেশি, কিন্তু এবার এই 2 দফায় কিন্তু খাগড়াছড়ি বন্যার কবলে পড়েছে, এবং একই সাথে এখানে পাহাড় ধসের ঘটনা হয়ে কিন্তু সড়ক যোগাযোগ বন্ধ হচ্ছে। এই ঘটনাগুলো আসলে পর্যটকের জন্য, পর্যটন খাতে একটা নেতিবাচক প্রভাব তৈরি করেছে এবং পর্যটকদের মধ্যে একটা আতঙ্ক তৈরি করেছে, যারা আসলে পার্বত্য চট্টগ্রামে ভ্রমণের ক্ষেত্রে তারা কিন্তু চিন্তা করছে আসলে তারা এই পরিস্থিতিতে পাহাড়ে ভ্রমণে যাবে কিনা। আমরা এখন যে জায়গাটিতে দাঁড়িয়ে আছি, এটা খাগড়াছড়ির জেলা পরিষদ পার্ক। এখানে সাধারণত শুক্র শনিবারে ছুটির দিনগুলোতে 1000 থেকে প্রতিদিন 1200 পর্যটক আসে। আমরা এখানে কথা বলেছি, আজকে সারাদিনে এখানে পর্যটক আসছে 100-র বেশি, অর্থাৎ পর্যটকের সংখ্যা কিন্তু যথেষ্ট পরিমাণ কমেছে। একই চিত্র খাগড়াছড়ির আলুটিলা, মায়াবিনী লেক, রিসাং ঝর্ণা সহ অন্যান্য জায়গাগুলোতে কিন্তু পর্যটকের সংখ্যা ক্রমাগত কমেছে, এবং এই সময়ে পর্যটকদের একটা অন্যতম আকর্ষণ থাকে যে পাহাড়ের যে ঝর্ণাগুলো রয়েছে সেই ঝর্ণাগুলোতে দেখার একটা আকর্ষণের জায়গা থাকে। কিন্তু এখন যে বাস্তবতা আমরা দেখেছি, সবগুলো ঝর্ণাতে আসলে একটা খাকা শূন্যতা বিরাজ করছে, অর্থাৎ পর্যটকের সংখ্যা কিন্তু কমে আসছে। এবং এই বিষয়টা নিয়ে আমরা যারা হোটেল মালিক বা যারা রিসোর্ট মালিক তাদের সাথে কথা বলেছি, তারা যে বিষয়টা বলছে তারা আসলে এই বর্ষা মৌসুমে বিশেষ করে 2 দফায় বন্যার কারণে এবং 2বার পাহাড় ধস হওয়ার কারণে সড়ক যোগাযোগ বন্ধ হওয়ার কারণে পর্যটন খাতে একটা নেতিবাচক প্রভাব তৈরি হয়েছে, অর্থাৎ পর্যটকদের মধ্যে একটা আতঙ্ক তৈরি হয়েছে। এটি আসলে পর্যটনের জন্য এখানে একটা নেতিবাচক প্রভাব তৈরি হয়েছে, এবং যারা পরিবহন সংশ্লিষ্ট রয়েছে তারাও জানিয়েছে তাদের যেভাবে তারা সাজেকে আসা যাওয়া করার জন্য যেভাবে পরিবহন শ্রমিকরা যাদের যে একটা কর্মচাঞ্চল্য ছিল সেটাও কিন্তু অনেকটা এখন স্থবির হয়ে গেছে, এবং তাদের যে ব্যস্ততা পর্যটন কেন্দ্রিক সেই ব্যস্ততা কমে গেছে। এবং ছোট ব্যবসায়ী যারা রয়েছে, ক্ষুদ্র কুটির শিল্প যে বিভিন্ন ব্যবসায়ীগুলো রয়েছে, তারাও বলছে যে পর্যটক না আসে তাদের ব্যবসায় ধস নেমেছে। সিলেট ও খাগড়াছড়ি থেকে জানাচ্ছিলেন আমাদের সহকর্মীরা। মৌসুমী বায়ুর প্রভাবে সারা দেশেই আজ বৃষ্টি হতে পারে। এর মধ্যে রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগে মাঝারি থেকে ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস। কোথাও কোথাও বজ্রবৃষ্টিরও শঙ্কা রয়েছে। ভারী বৃষ্টিতে পাহাড়ি অঞ্চলে ধসের সতর্কতা জারি রয়েছে। সারা দেশে আজ দিন ও রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে। আবহাওয়া অফিস বলছে, মৌসুমী বায়ু সক্রিয় থাকায় সারা দেশে মাস জুড়েই কম বেশি বৃষ্টি হবে, তবে আজকের পর কিছুটা কমে আসবে বৃষ্টির তীব্রতা। এরপর আবারও বাড়বে তাপমাত্রা। ভোর 6টা পর্যন্ত গত 24 ঘন্টায় দেশের সর্বোচ্চ বৃষ্টিপাত রেকর্ড করা হয় ঢাকায় 131 মিলিমিটার। এ সময় দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল শ্রীমঙ্গলে 33.5 ডিগ্রি সেলসিয়াস। নেত্রকোনার কলমাকান্দায় পাহাড়ি ঢলের পানিতে ভেসে গিয়ে বৃষ্টি ঋষি নামে 7 বছর বয়সী এক শিশু নিখোঁজ হয়েছে। সকালে উপজেলার বাবরি গ্রামের কাঁচা রাস্তা পারাপারের সময় এই দুর্ঘটনা ঘটে। ফায়ার সার্ভিস ও স্থানীয়রা জানায়, 2 দিনের ভারী বৃষ্টি ও পাহাড়ি ঢলের পানি উপজেলার নদ নদীর পানি বেড়ে যায়। এতে বাবনি গ্রামের বেশ কিছু কাঁচা রাস্তা প্লাবিত হয়। এই অবস্থায় সকালে বাড়ি থেকে বের হয়ে গ্রামের কাঁচা রাস্তা ধরে যাওয়ার সময় স্রোতের টানে ভেসে যায় শিশুটি। পরে স্থানীয়রা কলমাকান্দা ফায়ার সার্ভিসে খবর দিলে তারা দ্রুত ঘটনাস্থলে গিয়ে শিশুটিকে উদ্ধারের চেষ্টা চালায়, তবে এখনও শিশুটিকে উদ্ধার করা যায়নি বলে জানায় ফায়ার সার্ভিস। সরকারি নির্দেশনার 2.5 মাস পরও বস্তার গায়ে চালের জাত, দাম, উৎপাদনের তারিখ লিখছেন না কুষ্টিয়ার মিলাররা। দান করাচ্ছেন নানা অজুহাত। মিল মালিক সমিতির সভাপতি জানিয়েছেন, বাজার কিছুটা স্থির হলেই নির্দেশ বাস্তবায়ন সম্ভব হবে। এ নিয়ে এখনো কোনো ব্যবস্থা না নিলেও দ্রুত পদক্ষেপের কথা জানিয়েছেন খাদ্য নিয়ন্ত্রক। নানান নামে চাল বিক্রি আর দাম নিয়ে নৈরাজ্য ঠেকাতে বস্তায় ধানের জাত, উৎপাদনের তারিখ আর দাম লেখার নির্দেশনা জারি করে সরকার। গেল 1 বৈশাখ থেকে এই নির্দেশনা মানার কথা ছিল মিল মালিকদের। 2.5 মাস পার হলেও নির্দেশনার কিছুই মানেননি কুষ্টিয়ার খাজানগরের মিল মালিকরা। নানা কারণে এটি বাস্তবায়ন কঠিন বলে দাবি তাদের।
যখন আমরা বস্তাবন্দি করি, বস্তা যখন প্রিন্ট করি, তখন একই সাথে 50,000, 30,000, 20,000 বস্তা আমরা বন্দি করি। যদি এই বস্তা যদি উৎপাদনের তারিখ যদি আমরা ওই দিনই লিখে রাখি, তাহলে তো জিনিসটা আর হবে না। চালকল মালিক সমিতির সভাপতি জানান, বাজারে অস্থিরতার কারণে দাম লেখাসহ অন্য নির্দেশনা এখনই বাস্তবায়ন করা যাচ্ছে না। একটু বাজারটা স্থির হওয়ার সাথে সাথেই মিলগেটে যে বস্তার গায়ে যে দাম প্রাইস ফিক্সড করা, এটা আমরা অবশ্যই খুব দ্রুত এটা আমরা আইনের বাস্তবায়নের পথে চলে যাবে। সচেতন নাগরিকদের দাবি, ক্রেতার প্রতি দায়বদ্ধতা আর সদিচ্ছা থাকলে সহজেই সরকারি নির্দেশ পালন করতে পারেন মিলাররা। সঠিক চালটা যেটা ক্রেতারা যাতে ভোক্তারা যাতে পায়, সে ব্যাপারে এই বস্তার গায়ে সঠিক তথ্যগুলো লেখাটা খুবই জরুরি। এ নিয়ে এখনো কোনো ব্যবস্থা নেয়নি প্রশাসন। তবে জেলা খাদ্য নিয়ন্ত্রক জানান, বস্তায় নির্দিষ্ট তথ্য নিশ্চিত করতে দ্রুত পদক্ষেপ নেওয়া হবে। আইন না মানলে যে বিষয়ের উপর থেকে নির্দেশনা আসবে, আমরা সেটা বাস্তবায়ন করব। বর্তমানে এই প্রক্রিয়াটাকে শতভাগ বাস্তবায়নের দিকেই আমরা বেশি মনোযোগ। প্রশাসন পদক্ষেপ নিলে চালের বাজারে অস্থিরতা অনেকটাই কমবে বলে আশা সচেতন মানুষের। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। সারা দেশে সার কারখানাগুলোতে গ্যাসের সংকট থাকলেও সারের কোনো সংকট হবে না বলে জানিয়েছেন শিল্পমন্ত্রী নুরুল মজিদ মাহমুদ হুমায়ুন। দুপুরে নরসিংদীর পলাশে সার কারখানা পরিদর্শন শেষে তিনি এ কথা বলেন। এ সময় মন্ত্রী জানান, সারা দেশেই গ্যাস সহ জ্বালানি সংকট রয়েছে, তবে কারখানাগুলোতে চাহিদা অনুযায়ী গ্যাস সরবরাহ করে সার উৎপাদন করা হবে। নানা প্রতিবন্ধকতা পেরিয়ে কৃষকদের চাহিদা অনুযায়ী সার সরবরাহ করতে সরকার বদ্ধপরিকর বলেও জানান তিনি। সার আমদানি তথ্য দিয়ে মন্ত্রী বলেন, বর্তমানে বিদেশ থেকে সার আনা হলেও অচিরেই বাংলাদেশ সার উৎপাদনে স্বয়ংসম্পূর্ণ হবে। সারের অভাব হবে না ইনশাআল্লাহ, আমাদের কৃষকদের কোনো অভাব হবে না। আগামী সিজনও সব কিছুতে যেটুকু এখন আমাদের গ্যাসের অপ্রাপ্যতার জন্য যেটুকু আছে সেটুকুই আমাদের আনতে হবে, আর আমরা সেলফ সাফিসিয়েন্ট হয়ে যাব ইনশাআল্লাহ আগামীতে। রাজধানীর তেজগাঁওয়ে সমসাময়িক বিষয় নিয়ে কথা বলছেন তথ্য প্রতিমন্ত্রী মোহাম্মদ এ আরাফাত। সরাসরি চলে যাচ্ছি সেখানে। যতজন প্রিলিমিনারি পরীক্ষা দিয়েছেন, সেইখান থেকে যারা উত্তীর্ণ হয়েছেন তাদেরকে লিখিত পরীক্ষা দিতে হয়েছে। সেই লিখিত পরীক্ষা দেওয়ার পরে যারা উত্তীর্ণ হয়েছেন, সেই উত্তীর্ণের সংখ্যা কত জানেন? প্রিলিমিনারিতে যারা অংশগ্রহণ করেছেন তাদের 2.51% অ্যাভারেজ, 2.51%। এবং এই 2.51% ভাইভা ফেস করার পরে যখন তারা উত্তীর্ণ হয়েছে, সেটি আরো ছোট হয়ে 2.27% হয়ে গেছে। আপনারা খোঁজ করে দেখেন, 35 থেকে 38 চারটা বিসিএস এর এই যে পরিসংখ্যান, অর্থাৎ এই 2.27%-র মধ্যে যারা চলে আসলো, তারা 3টা ধাপ অতিক্রম করে একবারে চূড়ান্ত মেধা তালিকায় চলে এসছে। কিন্তু এই চূড়ান্ত মেধা তালিকায় যারা আছে তাদের উপরে এখন কোটার বিবেচনা করা হয়, তার আগে কিন্তু হয় না। কাজে যে কথাটি বলা হচ্ছে কোটা না মেধা, ভাবটা এমন যে ঘরে বসে আছে কেউ, কোটায় তাকে এনে চাকরি দেওয়া হচ্ছে, তা কিন্তু নয়। সকলে আগে প্রিলিমিনারি পরীক্ষা দিচ্ছেন, উত্তীর্ণ হচ্ছেন, সেখান থেকে লিখিত দিচ্ছেন, উত্তীর্ণ হচ্ছেন, ভাইভা দিচ্ছেন, পাশ করছেন। তারপরে যখন ওই 2.27% সবচেয়ে মেধাবী যারা, কাজেই কোটার যে অ্যাপ্লিকেশন বা যেটার যে বিবেচনা করে যে কার্যকর করা হয়, সেটাও কিন্তু মেধাবীদের থেকেই করা হচ্ছে। আপনি যখন বলছেন যে কোটার বিপক্ষে মেধাকে আপনি যখন দাঁড় করে দিচ্ছেন বলছেন, এটি কিন্তু আপনি অসত্য কথা বলছেন। কারণ ওই মেধা তালিকা আপনাকে যেতে হচ্ছে কোটার যে সুবিধা সেটি পাওয়ার জন্য, তার আগে কিন্তু আপনি যেতে পারছেন না। যে কারণে পৃথিবীর সব দেশেই কিন্তু কোটা ব্যবস্থা আছে, এটা আমার অভিমত, এটা আপনারা দেখবেন। এবং বাংলাদেশে আপনি খেয়াল করে দেখেন, আরে মুক্তিযোদ্ধা কোটা নিয়ে যেটা বলা হচ্ছে, বাংলাদেশে বঙ্গবন্ধুকে হত্যা করার পরে 2 দশকের উপরে মুক্তিযোদ্ধাদের তো চাকরিতে নেওয়া দূরের কথা, যারা চাকরি পেয়েছিল তাদেরকে চাকরিচ্যুত করা হয়েছে এবং বিভিন্ন সময় তারা নিগৃহীত হয়েছে। 2001-এর পরে এদেশে ক্ষমতায় কারা আসলো? বিএনপির সাথে জামাত, মুক্তিযুদ্ধ বিরোধী, বাংলাদেশ বিরোধী অপশক্তি, তারা ক্ষমতায় ছিল। আপনার ধারণা তখন মুক্তিযোদ্ধারা চাকরি পেয়েছে? কোটায় সুবিধা তো দূরের কথা। কাজে মুক্তিযোদ্ধা যারা এদের স্বাধীন করেছে, তারা, তাদের পরিবার, তাদের সন্তান এবং পরবর্তী বংশধররাও কিন্তু দীর্ঘ সময় ধরে নিগৃহীত হয়েছেন, বঞ্চনার শিকার হয়েছেন।
কাজেই যারা বঞ্চনার মেধা আপনি কিভাবে নির্ণয় করেন আপনি একটু বলেন তো আমাকে। যে ছেলেটা বা যে মেয়েটা বিভিন্নভাবে বঞ্চনার শিকার হয়ে ওই 2.27 মধ্যে ঢুকতে পারে প্রিলিমিনারি লিখিত পরীক্ষা ভাইবা দেওয়ার পরে, সেই ছেলেটা বা মেয়েটা যদি মেধাবী না হয় তো কে মেধাবী? আপনি আমাকে বলেন। একজন একটা অবস্থাপন্ন ঘরে জন্ম হয়েছে, ভালো ভালো স্কুলে পড়াশোনা করেছে, টিউটরিং এর সুযোগ পেয়েছে, সে পরীক্ষা দিয়ে উত্তীর্ণ হয়ে মেধা তালিকায় ঢুকে গেছে। আর একজন তার বংশ পরম্পরায় নিগৃহীত হয়েছে, সুযোগ পায়নি, কিন্তু তারপরও সে ওই মেধা তালিকায় ঢুকেছে, কিন্তু হয়তো প্রথম জনের চেয়ে 3 নম্বর কম পেয়েছে। তাহলে এই 3 নম্বর কম পেয়েছে তাকে বলবেন সে কম মেধাবী? সে তো সারা জীবন ধরে সুযোগ সুবিধাই পায়নি, পেলে তো সে 10 নম্বর বেশি পেত। তা আপনি মেধা নির্ণয় করছেন কিভাবে? একজন অ্যাফ্লুয়েন্ট পরিবারে জন্ম হয়ে বিভিন্ন সুযোগ সুবিধা নিয়ে পরীক্ষা দিয়ে সে ভালো করলো, আর একজন কৃষক মজুরের সন্তান, সে তো সেই সুযোগ সুবিধা পায় নাই, সে তো ক্যাডেট কলেজে যায় নাই, সে তো ইংলিশ মিডিয়ামে পড়ে নাই, কিন্তু সে ওই যে 2.2 সাথে ঢুকেছে, কিন্তু ওইখানে ঢুকার পরে সে 3 নম্বর কম পেয়েছে বলে আপনি বলছেন সে কম মেধাবী। এটা তো অন্যায্য কথা। কোটার প্রয়োজন, এটা কোটাও বলা ঠিক না, প্রেফারেন্সিয়াল ট্রিটমেন্ট, এটার প্রয়োজন বৈষম্য দূর করার জন্য। এই যে সারা জীবন ধরে বৈষম্যটা হয়ে গেছে, সেটা দূর করতে হবে এই শেষ মাথায় এসে। সরাসরি যুক্ত ছিলাম তথ্য প্রতিমন্ত্রী ব্রিফিংয়ে। পরবর্তী খবর জানিয়ে দিচ্ছি। মহানগর আওয়ামী লীগের আসন্ন সম্মেলনকে সামনে রেখে নতুন বিরোধে জড়িয়েছেন চট্টগ্রামের বর্তমান ও সাবেক মেয়র। সাংগঠনিক ব্যর্থতার দায় চাপাচ্ছেন একে অন্যের উপর। দুই নেতার বিরুদ্ধে দলের নেতাকর্মীরা বিব্রত। এদিকে দুজনের দ্বন্দ্বের মাঝেই আগামী অক্টোবরে চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সম্মেলন বাস্তবায়নে কাজ চলছে। চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগে অভ্যন্তরীণ বিবাদ দীর্ঘদিনের। বর্তমানে একটি পক্ষের নেতৃত্বে আছেন সাবেক মেয়র ও মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আজম নাসির উদ্দিন। সম্প্রতি তাকে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন বর্তমান মেয়র ও সংগঠনের যুগ্ম সম্পাদক রেজাউল করিম চৌধুরী। দলের এক বর্ধিত সভায় দুই নেতা বাদানুবাদে লিপ্ত হলে বিষয়টি প্রকাশ্যে চলে আসে। যারা সমাজের গ্রহণযোগ্যতা আছে তারা পার্টি করুক, তারা এই সংগঠনের বিভিন্ন দায়িত্ব পালন করুক, তাহলে সংগঠন সমৃদ্ধ হবে। আর যদি সেখানে যদি দাগওয়ালা যদি কোনো লোকজন থাকে, মানুষ আস্তে 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 বিমুখ হয়ে যায়। যদি সম্মেলন না হয় তাহলে এই দায়ভারটা বর্তমান কমিটির উপর চাপিয়ে দিয়ে সেইখানে হয়তো তারা তাদের যে পরিকল্পনা সেটা কার্যকর করতে পারে কিনা, এই ধরনের একটা ধারণা থাকলে থাকতে পারে। দুই শীর্ষ নেতার প্রকাশ্য বিরোধে সংগঠনের নেতাকর্মীরা বেশ বিব্রত। আওয়ামী লীগ একটা বিশাল বৃহত্তর সংগঠন, এখানে এটা থাকবে, তবে রাজনীতিটা সুষ্ঠু ধারায় যেভাবে যেতে হবে এবং সেই দিকে চিন্তা ভাবনা করে কিন্তু আগামীতে কমিটি হবে। এদিকে মেয়র বলছেন এতদিন মহানগর আওয়ামী লীগ ঠিকমতো চলেনি। অন্যদিকে সংগঠনের সাধারণ সম্পাদকের দাবি, যুগ্ম সম্পাদক হিসেবে দলে মেয়রের তেমন কোনো ভূমিকা ছিল না। কোনো সময় খারাপ ছিল না বলেই তো সংগঠন আজকে এতটুকু পর্যায়ে এসছে। আজকে খারাপের দিকে যাচ্ছে বলেই আমি প্রতিবাদ করেছি। দুই একটা ওনার মতো করে উনি কথা বলে যে এটা সংগঠনের সাংগঠনিক যে কর্মকাণ্ড করার ক্ষেত্রে এটা প্রতিবন্ধকতার সৃষ্টি করে। এসব বিরোধে আগে 3 বার তারিখ ঠিক করেও সম্পন্ন করা যায়নি নগর আওয়ামী লীগের সম্মেলন। এবার অক্টোবরের মধ্যে সম্মেলন করতে চায় সংগঠনটি। আলমগীর সবুজ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, চট্টগ্রাম। চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার উন্নয়নে বাধা দেওয়ার চেষ্টা করা হলে চাঁপাইনবাবগঞ্জ 3 আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল ওদুদকে অবাঞ্ছিত ঘোষণা করার হুমকি দিয়েছে পৌর মেয়র সহ জেলা আওয়ামী লীগের নেতাকর্মীরা। সকালে কাঁঠাল বাগিচায় একটি উদ্বোধনী অনুষ্ঠানে এই হুঁশিয়ারি দেওয়া হয়। অনুষ্ঠানে বক্তারা জানায়, পৌর এলাকার উন্নয়ন কাজ বাধাগ্রস্ত করতে একের পর এক ডিও লেটার দিয়ে যাচ্ছেন সংসদ সদস্য আব্দুল ওদুদ। এমন কর্মকাণ্ড থেকে সরে না আসলে তাকে সাংগঠনিকভাবে অবাঞ্ছিত ঘোষণা করা হবে বলে জানান বক্তারা। এর আগে একই অনুষ্ঠানে অন্যান্য বক্তারাও চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার উন্নয়নে 125 কোটি টাকার প্রকল্প ঠেকাতে 7টি ডিও লেটার দেওয়ার অভিযোগ তোলেন আব্দুল ওদুদের বিরুদ্ধে। কুষ্টিয়ার দৌলতপুরের বাগোয়ান মধ্যপাড়া এলাকায় একটি বাড়ির সেপটিক ট্যাঙ্ক পরিষ্কার করতে নেমে 2 শ্রমিকের মৃত্যু হয়েছে। সকালে মোশাররফ হোসেনের বাড়িতে এই ঘটনা ঘটে। পুলিশ জানিয়েছে, সকালে মোশাররফ হোসেনের বাড়ির সেপটিক ট্যাঙ্ক পরিষ্কার করতে নামে লিটন হোসেন, রাজন হোসেন ও তার ছোট ভাই মিজান হোসেন নামের 3 জন শ্রমিক। প্রথমে সেপটিক ট্যাঙ্ক পরিষ্কার করতে নামে লিটন হোসেন,
এ সময় তার শ্বাসকষ্ট শুরু হলে তাকে উদ্ধার করতে নামে রাজন হোসেন ও মিজান হোসেন। পরে তাদের উদ্ধার করে দৌলতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হলে চিকিৎসক লিটন ও রাজনকে মৃত ঘোষণা করে। এ ঘটনায় কোনো অভিযোগ না থাকায় কোনো মামলা হয়নি বলে জানায় পুলিশ। কাঁঠালের জন্য বিখ্যাত গাজীপুর। সেই গাজীপুরের বড় পাইকারি জৈনা বাজারে জমে উঠেছে কাঁঠালের বেচাকেনা। পাইকাররা সুলভ মূল্যে কাঁঠাল কিনে নিয়ে যাচ্ছেন দেশের বিভিন্ন প্রান্তে। ক্রেতারা বলছেন পরিবহন খরচ ও ইজারাদারদের টাকা দেওয়ার পর খুচরা পর্যায়ে কম লাভ হয়। বাগান মালিকদের দাবি, সরকারি উদ্যোগে কাঁঠাল সংরক্ষণ ও প্রক্রিয়াজাত করা হলে কাঁঠাল চাষে আগ্রহী হবেন চাষিরা। ঢাকা ময়মনসিংহ মহাসড়কের পাশে গাজীপুরের শ্রীপুর উপজেলার সবচেয়ে বড় কাঁঠালের পাইকারি বাজার জৈনা বাজার। প্রতি বছরের ন্যায় এবার প্রায় 1.5 থেকে 2 কিলোমিটার জুড়ে বসেছে কাঁঠালের বাজার। কাঁঠালের স্বাদ ও গন্ধে অতুলনীয় হয় সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত পাইকাররা আসেন দেশের বিভিন্ন প্রান্ত থেকে। বাজারে অন্তত 30 থেকে 40টি পাইকারি মোকামের মাধ্যমে ছোট বড় কাঁঠাল হাতবদল হয়ে থাকে। আকার ও মানভেদে প্রতিটি কাঁঠাল 50 টাকা থেকে শুরু করে 250 টাকায় বিক্রি হচ্ছে এ বাজারে। চিটাগাং থেকে, নোয়াখালীর থেকে, কুমিল্লার থেকে আইসা এখান থেকে নিয়ে যায়। জয়না বাজার বাংলাদেশের লাগি শ্রেষ্ঠ বিখ্যাত কাঁঠাল। তবে ক্রেতারা বলছেন পরিবহন খরচ, মজুরি ও বাজারের ইজারাদারদের টাকা পরিশোধের পর খুচরা পর্যায়ে কম লাভ হয় তাদের। ব্যাপারে কিনতে গেলে আড়তদারি আছে, খাজনা আছে, লেবার আছে, এখানে তুলিয়া দেয় কুলিরা, এখানে অনেক টাকা খরচ হয়ে যায়। বাগান মালিকদের দাবি, শ্রীপুরের কাঁঠাল গুণগত মান ও স্বাদের জন্য বিখ্যাত। কাঁঠাল সংরক্ষণে উদ্যোগ নেওয়ার জন্য সরকারের কাছে দাবি তাদের। এমন পরিমাণ কাঁঠাল উঠে এই কাঁঠালগুলো সংরক্ষণ করা যাচ্ছে না, কারণ পচে যায়। পচে গেলে কাঁঠালগুলো তো নষ্ট হয়ে যায়, তো এটা সময় মতো বিক্রি করা যায় না অনেক সময়। তবে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বলছে, কাঁঠাল সংরক্ষণ ও প্রক্রিয়াজাতকরণের জন্য প্রজেক্ট নেওয়া হয়েছে। বাস্তবায়ন হলে লাভবান হবেন কৃষকরা। এফএওর অর্থায়নে একটি প্রজেক্ট ইতিমধ্যেই শুরু হয়ে গেছে। ওয়ান কান্ট্রি ওয়ান প্রোডাক্ট হিসাবে তারা কাজ করছে। সেই হিসাবে বাংলাদেশের প্রোডাক্ট তারা কাঁঠালকে সিলেকশন করছে। আমাদের দাবি যে এখানে একটি কাঁঠাল প্রক্রিয়াজাতকরণ কেন্দ্র প্লাস একটি সংরক্ষণাগার যাতে এখানে তৈরি করে। গাজীপুরে 5 উপজেলায় কাঁঠাল উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে 2,60,000 মেট্রিক টন। তানজিল হাসনাত, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। খুলনা টিভি রিপোর্টার্স ইউনিটি KTRU এর বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতি পদে বাবুল আক্তার ও সাধারণ সম্পাদক পদে অভিজিৎ পাল নির্বাচিত হয়েছেন। দুপুরে খুলনা প্রেস ক্লাব মিলনায়তনে নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান সুনীল দাস এই ঘোষণা দেন। পরে নির্বাচিতদের ফুলেল সংবর্ধনা দেওয়া হয়। আগামী 1 বছর নবনির্বাচিত এই কমিটি দায়িত্ব পালন করবে। নবনির্বাচিত কমিটি দেশ ও জাতির স্বার্থে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেছেন। এর আগে গত 28 জুন 9টি পদে নির্বাচনের জন্য তফসিল ঘোষণা করা হয়। কপোতাক্ষ নদের উপর সেতু নির্মাণের কাজ শেষ হয়নি 24 বছরেও। বাঁশের তৈরি সাঁকো দিয়ে ঝুঁকি নিয়েই পারাপার হচ্ছে খুলনা ও যশোরের 2 এলাকার মানুষ। অনেকেই শিকার হয়েছেন দুর্ঘটনারও। জটিলতা নিরসনে দ্রুত সেতুর নির্মাণ কাজ শেষ করার দাবি স্থানীয়দের। একপাশে পাইকগাছার কপিলমুনি, অপর পাশে সাতক্ষীরার তালা উপজেলার কানাইদিয়া, মাঝখানে কপোতাক্ষ নদ। 2 জেলার মানুষের সড়কপথে যাতায়াতের জন্য 2000 সালে কপোতাক্ষ নদের উপর সেতু নির্মাণ শুরু হয়। সেতুতে বসানো হয় 18টি পিলার, কিন্তু 2003 সালে নভেম্বরে কাজ বন্ধ করে দেয় এনহক অ্যাসোসিয়েট নামের ঠিকাদারি প্রতিষ্ঠান। এরপর প্রতিষ্ঠানের বিরুদ্ধে মামলা, কপোতাক্ষ নদের স্রোতে বাধা পাওয়ার আশঙ্কা সহ নানা জটিলতায় থমকে আছে কাজ। মাদ্রাসা ছাত্র ছাত্রীদের বিশেষ পারাপারের খুব অসুবিধা। এখানে মাঝি মোল্লা ঠিক মতন থাকে না, ঠিক আছে, পারাপার যোগাযোগ খুব একটা ভালো না। দেখেন এই যে কাজ, এ তো সাধারণত প্রায় অর্ধেক কাজ হয়ে গেছে, সেই অবস্থায় সমাপ্ত। মনে করেন একটা ভয় কাজ করে, রোজ গাড়ি পড়ে যায়, ভ্যান পড়ে যায়। সেতুটি নির্মাণ হলে খুলনা, সাতক্ষীরা ও ভোমরা বন্দরের সঙ্গে যোগাযোগ বাড়বে। যে খুলনা পাইকগাছ অঞ্চলের মানুষ যে ভারতে যাতায়াতের জন্য একটা বড় অংশের মানুষ কিন্তু ভারতে যাতায়াত করে চিকিৎসার জন্য বা অন্য কারণে, বা ব্যবসায়ীদের যে এটা এর সামগ্রিক সুবাহের জন্য এইটি এই অঞ্চলের মানুষের সময়ের দাবি। এদিকে নকশা পরিবর্তন করে পুনরায় সেতু নির্মাণের উদ্যোগ নেওয়ার কথা জানায় LGD। পানি উন্নয়ন বোর্ড থেকে একটা চিঠি আসে যে এই ব্রিজের ভার্টিক্যাল ক্লিয়ারেন্স পর্যাপ্ত রাখা হয়নি, এটাকে আবার ডিজাইন চেঞ্জ করে করা লাগবে। তো সেই ব্যাপারে আমি সদর দপ্তরের ডিজাইন ইউনিটে আলোচনা করি এবং এটা প্রক্রিয়াধীন অবস্থায় আছে। আশা করি এটার একটা দ্রুত সমাধান হবে।
কপিলমুনি কানাইদিয়ায় নৌকা ও বাঁশের সাঁকো দিয়ে প্রতিদিন অন্তত 1000-এর বেশি মানুষ যাতায়াত করে। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। আর এই ছিল সমগ্র বাংলাদেশের আয়োজনে। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর আরো বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব, এক্সে। ধন্যবাদ সবাই।